আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে শুধুমাত্র ফান্ডের রিটার্ন চেক করেন? একটা কথা মনে রাখবেন, টপ পারফর্মিং ফান্ড মানেই যে সেফ ফান্ড তা কিন্তু নয়। এখন যে টপ পারফর্মার রয়েছে, কাল কিন্তু সে টপ পারফর্মার নাও হতে পারে। আজকে আমি আপনাদের সাথে একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলি যে আপনারা এই ভিডিওটা পুরো দেখলে কি কি বুঝতে পারবেন। আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাদেরকে অ্যানালাইসিস করা একটু হলেও কিন্তু শিখতে হবে। বর্তমানে আমাদের ভারতবর্ষে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার যদি আপনি হায়ার করতে যান, তাহলে দেখা যাচ্ছে ইয়ারলি কিন্তু বেশ লাখ লাখ টাকা ফিজ আছে। তো সমস্ত মানুষের পক্ষে সেই এতটা হাই ফিজ দিয়ে সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার হায়ার করাটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের মানুষরা কিন্তু ভাবে যে ফিজটা দিয়ে আমরা একজন অ্যাডভাইজার বা ফিনান্সিয়াল প্ল্যানার হায়ার করব, সেটা আমরা যদি সঞ্চয় করি তাহলে হয়তো ওটা দিয়েও আমরা একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। তো যাদের পক্ষে সম্ভব তারা তো অবশ্যই হায়ার করবেন, তাহলে খুবই ভালো হয়। কিন্তু যাদের পক্ষে এটা সম্ভব নয়, তাদেরকে অবশ্যই এই ছোট ছোট অ্যানালাইসিসগুলো শিখতে হবে। কারণ একটা জিনিস দেখুন, যে যে প্রফেশনেই থাকুক না কেন, সেটা হতে পারে কোনো দোকানদার যারা ব্যবসা করছেন তাদের কথা বলি, বা কেউ কোনো বড় চাকরি করছে বা প্রাইভেট কোম্পানিতে কোনো চাকরি করছে, কিংবা আমাদের দেশের বড় বড় দপ্তরে যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু যে যার যেমন সামর্থ্য তেমন অনুযায়ী কিন্তু ইনকাম করছে। তো ওভারঅল আমাদের এই যে কষ্টার্জিত অর্থটা, এই অর্থটাকে আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় বুঝে শুনে ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আজকে যে অর্থটা আমরা বাঁচাবো সেই অর্থটাই কালকে আমাদেরকে বাঁচাবে। তো বেসিক কিছু কিছু জিনিস যদি আমরা শিখে নিই, তাহলে আমাদের যে ইনভেস্টমেন্ট ডিসিশন, এই ডিসিশনগুলো আরও অনেকটা রাইট হবে, আরও পারফেক্ট হবে। মার্কেটে দেখুন, রিটার্ন সেটা তো কখনোই 100% গ্যারান্টি হয় না, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনটা যদি ঠিক হয়, তাহলে ওভারঅল দেখা যাচ্ছে লং টার্মে একটা ভালো ওয়েলথ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো সেই কারণে এডুকেশনাল পারপাস আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে। মানি কন্ট্রোল ওয়েবসাইটটা কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিম রিসার্চ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য খুব সুন্দর একটা ওয়েবসাইট। আমি তো এখান থেকে প্রচুর রিসার্চ করি, এখানে আপনারাও কিন্তু করতে পারেন। আর আমি কিন্তু এটা কোনোভাবেই কোনো পেইড প্রমোশন নয়, এটা আমি নিজে ইউজ করি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আছে, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে এই এমএফ অপশানে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি পারফরমেন্স ট্র্যাকারে চলে যেতে পারবেন। ওখান থেকে আপনি বন্ধন স্মল ক্যাপ ফান্ড রেগুলার গ্রোথ, এটা আমি চুজ করেছি। বাট আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই স্কিমটা কিন্তু ওখানে লিখলে আপনার সামনে চলে আসবে। তো প্রথমেই আমি এই স্কিম সম্পর্কে কিছু কথা বলতে চাই। লাস্ট এক বছরে বন্ধন স্মল ক্যাপ ফান্ড কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। তবে এটা শুধুমাত্র ভালো পারফর্ম করেছে বলেই যে আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট করছি তা কিন্তু নয়। এক্ষেত্রে আপনারা শুধু দেখুন কোন কোন জিনিসগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন। প্রথমেই যেটা দেখবেন সেটা হচ্ছে ন্যাপ প্রাইস। তো ন্যাপ প্রাইস দেখতে পাচ্ছেন যে 47 টাকা মতো চলছে। আর এক্ষেত্রে এখানটায় দেখতে পাচ্ছেন একটা ক্যাটাগরিতে কীরকম পারফর্ম করেছে, অর্থাৎ বন্ধন স্মল ক্যাপ ফান্ড হচ্ছে যে ব্লু লাইনটা, সেটা কিন্তু আমরা যে স্কিমের রিসার্চ করছি সেই স্কিম, এবং যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা হচ্ছে গ্রিন লাইন, এবং গ্রিন লাইনের সব সময় কিন্তু ওপরেই মোটামুটি চলছে বন্ধন। তো এবার এই বন্ধনটা আপনি যখন দেখবেন তখন একটা জিনিস দেখবেন, এখানে যে ডেটগুলো দেওয়া আছে এগুলো একবার চেক করে নেবেন। এটা আমি এক বছরের দেখলাম। আপনি এখানে 2 বছর যদি ক্লিক করেন 2 ইয়ার্সে, তাহলে আপনি 2 বছরের পারফরমেন্স দেখতে পারবেন। এখানে যদি আপনি 5 ইয়ার্সে ক্লিক করেন তাহলে আপনি 5 ইয়ার্সের কিন্তু এখানে চার্ট দেখতে পারবেন। তো ওভারঅল আমরা লাস্ট 3 বছরের পারফরমেন্স যদি চেক করে থাকি, দেখতে পাচ্ছি যে ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন, সেই রিটার্নের থেকে অনেকটা বেশি রিটার্ন কিন্তু জেনারেট করেছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। তো বন্ধন স্মল ক্যাপ ফান্ডের এবার যখন আমরা অ্যানালাইসিস করব,
তখন আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলার এই যে স্কিম, এই স্কিমে কিন্তু দেখা যাচ্ছে 18,173 টাকা কিন্তু এইএম, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এবং এই যে স্কিম, এর বেটা রয়েছে 0.89 এবং ক্যাটাগরি অ্যাভারেজ রয়েছে 0.81। টপ 3 সেক্টরের মধ্যে কিন্তু 44.60 ওয়েটেজ রয়েছে এবং এর এক্সপেন্স রেশিও রয়েছে 1.63। অনেকেই এক্সপেন্স রেশিও দেখে ভাবেন যে একটু কম এক্সপেন্স রেশিও হলে বোধহয় খুব ভালো হয়, আর বেশি মানেই খারাপ, রিটার্ন কম। এরকমটা কখনোই নয়। আপনি যখন রিসার্চ করবেন, যদি কম এক্সপেন্স রেশিও হয় অথচ স্কিমটা খুব ভালো, স্কিমের যে রিস্ক প্যারামিটারগুলো রয়েছে সেগুলো খুব ভালো, পারফরমেন্স খুব ভালো, তো ওভারঅল সব কিছু দেখে বিচার করবেন। শুধুমাত্র এক্সপেন্স রেশিওর উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বিচারটা করবেন না। কারণ এক্সপেন্স রেশিও দেখে আপনি একটা কম এক্সপেন্স রেশিও রয়েছে এরকম কোনো স্কিম চুজ করলেন, কিন্তু আলটিমেটলি দেখা গেল তার পারফরমেন্স এতটাই খারাপ, আপনি এদিকে 1% বাঁচালেন, আবার অন্য দিক দিয়ে রিটার্নটা দেখা যাচ্ছে মোটামুটি ক্যাটাগরি অ্যাভারেজ যা থাকছে তার থেকে আরও 4-5% নিচে চলে আসলো, তাহলে আলটিমেটলি কিন্তু কোনো লাভই হলো না। 2 টাকা বাঁচাতে গিয়ে 5 টাকা বেরিয়ে যাওয়ার মতো ঘটনা। তো ওভারঅল আমি তো বিশেষ করে এক্সপেন্স রেশিওকে বেশি গুরুত্ব দিই না, কারণ আমি যখন মার্কেটে ইনভেস্টমেন্ট করব আমাকে এক্সপেন্স রেশিও দিতেই হবে, সেটা 2 টাকা হোক আর 1 টাকা হোক। কিন্তু আমি মেনলি গুরুত্ব দিই যে ওভারঅল যে রিস্ক প্যারামিটারগুলো রয়েছে, অর্থাৎ একটা স্কিমের শার্পে রেশিও কী রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী রয়েছে, তার বেটা কী রয়েছে, এই সমস্ত প্যারামিটারগুলো আমরা কিন্তু চেক করব। আমরা যদি রিস্ক ম্যাট্রিক্সটাকে ভালো করে বুঝি তো এক্ষেত্রে কয়েকটা জিনিস আপনারা খেয়াল করুন। দেখুন, এক্ষেত্রে 3 বছরের যে রিটার্ন, 3 বছরের রিটার্ন বন্ধন স্মল ক্যাপ দিয়েছে 30%, এটা হচ্ছে অ্যাভারেজ রিটার্ন। এবার ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন তার হচ্ছে 19.81%। তাহলে এক্ষেত্রে যে অ্যাভারেজ রিটার্ন রয়েছে, ক্যাটাগরির যে অ্যাভারেজ রিটার্ন রয়েছে তার থেকে কিন্তু ওপরে রয়েছে, পারফরমেন্স খুব ভালো করেছে। এরপরে দেখছি আমরা শার্পে রেশিও। তো এই শার্পে রেশিওটা কি? শার্পে রেশিওটা হচ্ছে মূলত রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। যেমন ধরুন, আপনি যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করেন 1 লক্ষ টাকা, তো বছরে সেখান থেকে মোটামুটি 7% তো আপনি পাবেন, 7,000 টাকা। তো এটার জন্য আপনার কিন্তু নো রিস্ক, অর্থাৎ কোনো রিস্ক নিতে হচ্ছে না। কিন্তু যখন আপনি ব্যাংক, পোস্ট অফিস ওগুলোকে অ্যাভয়েড করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তখন আপনি আপনার পোর্টফোলিওতে অনেকটা ভোলাটিলিটি দেখবেন, প্রাইস ফ্ল্যাকচুয়েশন দেখবেন, আপনি একটা ওভারঅল একটা রিস্ক নিচ্ছেন। তো সেই রিস্ক নিয়ে দেখা যাচ্ছে হয়তো ইয়ারলি আপনি 12% রিটার্ন জেনারেট করতে পেরেছেন। তাহলে ওই যে এক্সট্রা 5%, 7% তো আপনি এমনিই পেতেন ব্যাংকে রাখলে, এখানে 12% পেলেন, মানে এক্সট্রা 5% রিটার্ন আপনি জেনারেট করলেন। তো এই এক্সট্রা 5% রিটার্ন জেনারেট করার জন্য আপনি কতটা রিস্ক নিয়েছেন, এটাকেই বলা হচ্ছে শার্পে রেশিও, অর্থাৎ রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। শুধুমাত্র রিটার্নের দিকে নজর না দিয়ে আপনি যদি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা দেখেন, এক্ষেত্রে স্মার্ট ইনভেস্টাররা কিন্তু খুব ভালো একটা কাজ করে। যে কারণ আমরা যখন ইনভেস্টমেন্ট করি তখন কিন্তু লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করি। শর্ট টার্মের যে 20%, 30% এটার প্রলোভিত একটা রিটার্ন, সেই রিটার্নে আপ্লুত হয়ে ইনভেস্টমেন্ট করে দিলাম, এটা কিন্তু স্মার্ট ইনভেস্টাররা করে না। তারা দেখে যে পার্টিকুলার কোনো ফান্ড ম্যানেজার যখন স্কিমটাকে পরিচালনা করছে, সেই স্কিমটাতে যে রিটার্নটা সে জেনারেট করছে, সেই রিটার্ন জেনারেট করার জন্য কতটা পরিমাণ রিস্ক নিচ্ছে। তো এই রিস্কটা পরিমাপ করার জন্যই কিন্তু শার্পে রেশিও। তো এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধন স্মল ক্যাপে কিন্তু 1.18% শার্পে রেশিও, বাট ক্যাটাগরি অ্যাভারেজ কিন্তু 0.76।
এই শার্পের রেশিও যত বেশি হবে, অর্থাৎ একের থেকে যত বেশি হবে, দুই হলে, একের বেশি হলে তো ভালো, দুই হলে আরো ভালো, তো দুইয়ের বেশি হওয়া মানে তো আরো ভালো। তো এক্ষেত্রে আমরা দেখছি ক্যাটাগরি অ্যাভারেজে 0.76, বাট আমাদের এই স্কিমে 1.18, তার মানে এটা কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড করা রয়েছে, যথেষ্ট পরিমাণ কন্ট্রোল রয়েছে এক্ষেত্রে, যে অতিরিক্ত রিটার্নের আশায় অতিরিক্ত রিস্ক কিন্তু ফান্ড ম্যানেজার নেয়নি। তো শার্পের রেশিও দেখলে আমরা এই রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা দেখতে পারি। আর এই যে কাঠামোটা রয়েছে, এই যে পরিমাপটা রয়েছে, এটা কিন্তু একটা স্কিমের জন্য ভীষণ গুড, একটা পজিটিভ একটা পয়েন্ট। তো এরপরে আমরা দেখব সেটা হচ্ছে বেটা। মার্কেটের তুলনায় আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই ফান্ডটা কতটা ভোলাটাইল, এটা পরিমাপ করার জন্যই কিন্তু আমরা বেটা চেক করি। তো বেটা যদি 1 হয় তাহলে মার্কেট যেরকম পারফর্ম করছে আপনার ফান্ডও সেরকম পারফর্ম করবে। এবার আপনি যে স্কিমে ইনভেস্টমেন্ট করছেন, যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, সেই ফান্ডের বেটা যদি একের থেকে কম হয়, একের থেকে কম হওয়া কিন্তু ভালো। অর্থাৎ মার্কেট যদি 10% আপনার মুভ করে, দেখা যাচ্ছে আপনি যে ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন সেই স্কিমটা কিন্তু, সেই ফান্ডটা কিন্তু আরও কম ভোলাটাইল হবে, বেশি হবে না। একের বেশি হলে কিন্তু বেশি ভোলাটাইল হচ্ছে, অর্থাৎ আপনার মার্কেট যদি 10% মুভ করে, আপনার যে ফান্ড সেই ফান্ডে কিন্তু দেখা যাচ্ছে 15% মুভ হতে পারে, সেটা আপসাইড হোক আর ডাউন সাইড হোক। আপ মার্কেট 10% আপে থাকলে আপনার ফান্ড কিন্তু 15% আপে থাকবে। ঠিক তেমনই আবার বিপরীত, অর্থাৎ মার্কেট যদি 10% কারেকশানে আসে তখন কিন্তু আপনার সেই ফান্ডেও কিন্তু 15% কারেকশান আপনি দেখতে পাবেন। তো ওভারঅল এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিটা সবসময় চেক করবেন, বিটা কিন্তু 1-এর নিচে যদি হয় তাহলে বেশ ভালো। তার মানে কিন্তু এরকম নয় যে সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন মানে রিস্ক নেই। রিস্ক, আপনি যেখানেই ইনভেস্টমেন্টের দুনিয়ায় রিস্কটা কমন জিনিস, সেটা সিস্টেমেটিক হতে পারে, আনসিস্টেমেটিক হতে পারে। সিস্টেমেটিক হলে হয়তো কন্ট্রোলের বাইরে চলে যায় অনেক সময়, আর আনসিস্টেমেটিক রিস্ক হলে সেটা হয়তো কন্ট্রোল করা যেতে পারে, কিছু কিছু বিজনেসের কিছু কিছু প্যারামিটার চেক করে কিছু কিছু জিনিস কন্ট্রোল করে করা যেতে পারে, এটা পার্থক্য হয়। কিন্তু রিস্ক লেস কখনো কোনো ইনভেস্টমেন্ট হয় না, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে রিস্ক কিন্তু থাকে। তাহলে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন যে স্কিমে, সেই স্কিমে আপনি দেখবেন যে এই বেটাটা কত আছে। এক্ষেত্রে যেমন ক্যাটাগরির অ্যাভারেজ 0.81%, আর আমরা যে ফান্ডটা দেখছি অর্থাৎ বন্ধন স্মল ক্যাপ ফান্ড, সেখানে কিন্তু 0.89%। অর্থাৎ ক্যাটাগরির যে অ্যাভারেজ রিস্ক রয়েছে, যে বেটা রয়েছে, তার তুলনায় একটু বেশি। তাহলে এক্ষেত্রে কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন একটুখানি খারাপ রয়েছে, অর্থাৎ ক্যাটাগরির যে অ্যাভারেজ বেটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে এর। তবে এটা খুবই সামান্য পরিমাণ হেরফের হচ্ছে, একটু ক্যাটাগরির যে অ্যাভারেজ তার থেকে এই ফান্ড কিন্তু ভোলাটাইল একটু বেশি। এরপর আমরা দেখব যে বেটার পর শর্ট ইনো রেশিও এবং রিস্ক, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা একটা স্কিম যখন চুজ করি, সেই স্কিমটা কিন্তু কখনোই সোজা পথে উপর দিকে যায় না। আপনারা এর আগে দেখেছেন যে আমি যখন দেখালাম এই যে গ্রাফটা, এই গ্রাফটা দেখেন কখনো কিন্তু সোজা পথে যায়নি, কখনো কিন্তু সোজা পথে যাচ্ছে না, কিন্তু ক্রমাগত কখনো ওপর যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে, এইভাবেই কিন্তু স্টক মার্কেট চলে, এইভাবেই কিন্তু ইনভেস্টমেন্টের দুনিয়াটা চলে। কখনোই যে কোনো একটা স্কিমের ন্যাভ বা কোনো একটা স্টকের প্রাইস সোজা শুধু ওপরে উঠেই যাবে এটা কিন্তু হয় না, ভোলাটিলিটি থাকবে। এবার আপনি যদি ভোলাটিলিটি সহ্য করতে পারেন তাহলেই আপনার জন্য এই ধরনের ইনভেস্টমেন্ট। এবার আপনি যদি অতিরিক্ত ভোলাটিলিটি সহ্য করতে না পারেন তাহলে চেষ্টা করবেন লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করার। তবে কি লার্জ ক্যাপে যতটা গ্রোথ পোটেনশিয়াল আছে তার থেকে অনেকটা বেশি থাকে স্মল ক্যাপে, যদি কিনা আপনি লং টার্ম ধরে ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। অর্থাৎ মিনিমাম 7 বছর, 8 বছর, 10 বছর এরকম যদি ইনভেস্টমেন্ট করে রাখেন, তাহলে সব ক্ষেত্রে বলবো না, তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে লার্জ ক্যাপের যে পারফরমেন্স তাকে কিন্তু বিট দিয়ে আউট পারফর্ম করেছে স্মল ক্যাপ। তো এই স্মল ক্যাপ
ক্যাপে যেরকম একটা লং টার্মে খুব ভালো গ্রোথ পটেনশিয়াল রয়েছে, ওয়েলথ ক্রিয়েশনের একটা অপরচুনিটি রয়েছে, তেমনই কিন্তু সেই সাথে আপনার এই ভোলাটিলিটিটাও রয়েছে। অর্থাৎ আপনি যখন ইনভেস্টমেন্ট করলেন, হতে পারে আপনি এই পজিশনে ইনভেস্টমেন্ট করলেন, তো এই পজিশনে ইনভেস্টমেন্ট করার পরে কিন্তু যখন মার্কেট একটু নিচে নামবে তখন কিন্তু আপনার এই পার্টিকুলার স্কিমে ভোলাটিলিটি আপনাকে দেখতে হবে। ওভারঅল আমি এটা অন করে রেখেছি 3 মাসের, আপনি যদি 6 মাসের দেখেন, দেখুন কিভাবে 6 মাসের লাস্ট এই যে স্কিমটা কতটা ভোলাটাইল, কখনো এতটা ওপরে, তার থেকে কতটা এতটা নিচে। এবার এই নিচে যখন থাকবে, মার্কেট যখন নিচে আসবে, তখন আপনার পোর্টফোলিওতে হতে পারে লাভ কমে গেছে, কিংবা হতে পারে আপনি লসেও রয়েছে, এরকমটাও আপনাকে দেখতে হতে পারে। কিন্তু ওভারঅল যারা এখানে সেল করে বেরিয়ে গেছে, লসটা কিন্তু তাদের। কিন্তু যারা এখানে এই যে ভোলাটিলিটিগুলো, এই যতবার মার্কেট এখানে একটা নিচে এসছে, মার্কেট একটা ডাউন সাইড মুভমেন্ট দিয়েছে, এক্ষেত্রে যারা যারা পেশেন্সের সাথে রয়ে গেছে, ইনভেস্টেড রয়েছে, তারা কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল 1 বছর ধরে যারা টিকে গেছে, দেখুন আলটিমেটলি কিন্তু একটা প্রফিটেই আছে, অর্থাৎ মার্কেট কিন্তু ওপরেই গেছে। কিন্তু আপনি যদি 2 মাস, 3 মাস, 6 মাস এরকম দেখেন, এবার আপনাকে আমি দেখাই 3 বছরের চার্ট। 3 বছরের চার্টটা দেখুন, এই শর্ট টার্মের জন্য যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিগুলো যদি আপনি সইতে পারেন, তাহলে কিন্তু আপনি লং টার্মে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। এবার এই ভোলাটিলিটি যদি আপনার মানে সহ্যের বাইরে চলে যায়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট স্মল ক্যাপ ফান্ডে না করাই ভালো। কারণ লার্জ ক্যাপ ফান্ডে দেখা গেছে ইনভেস্টমেন্ট করলে স্মল ক্যাপের তুলনায় সেখানে ভোলাটিলিটিটা কম, তেমনই আপনি যেমন রিস্ক নেবেন তেমন কিন্তু রিটার্ন পাবেন। তো লার্জ ক্যাপে যেমন রিস্ক কম, ভোলাটিলিটি কম, তেমন কিন্তু রিটার্নও কম। আবার স্মল ক্যাপে ভোলাটিলিটি যেমন বেশি, আপনি রিস্ক নিচ্ছেন, এই যে ভোলাটিলিটি সহ্য করছেন, এই সহ্যের তো একটা রিওয়ার্ড থাকে না, সেই রিওয়ার্ডটাই কিন্তু আপনি পাবেন। তো ওভারঅল আপনি যদি এই সমস্ত প্যারামিটারগুলো একবার চেক করেন, যে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি, মার্কেটে আপসাইডের একটা মুভমেন্ট থাকে, ডাউন সাইডের একটা মুভমেন্ট থাকে, দুদিকের মুভমেন্টকে অ্যাভারেজ করে কিন্তু এই ক্যালকুলেশন করা হয়। এক্ষেত্রে দেখুন ক্যাটাগরির যে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হচ্ছে 16.80%। অর্থাৎ মোটামুটি 16 টাকা উপরেও যেতে পারে, আপসাইডেও যেতে পারে, আবার নিচে নামলে কিন্তু ওই 16 টাকা 80 পয়সা পর্যন্ত নিচে নামতে পারে। এই যে বন্ধন স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 18.05। এক্ষেত্রে দেখুন ক্যাটাগরি অ্যাভারেজের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার তুলনায় কিন্তু বন্ধন স্মল ক্যাপ ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেকটা হাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে হাই ভোলাটিলিটি ক্যাটাগরি অ্যাভারেজ, মানে এই ক্যাটাগরি নিচে, এই ক্যাটাগরির যত স্কিম আছে সেগুলোর অ্যাভারেজ যদি দেখেন, হয়তো 16.80% নিচে নামতে পারে, আবার আপসাইডে গেলেও 16.80% আপসাইডে যেতে পারে। কিন্তু আপনি যদি বন্ধন স্মল ক্যাপ দেখেন, তাহলে বন্ধন স্মল ক্যাপের কিন্তু এই অ্যাভারেজের তুলনায় আরও একটু বেশি রিস্ক রয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হাই, 18% ওপরে যেতে পারে, আবার 18% কিন্তু নিচেও নামতে পারে, অর্থাৎ একটা হাই ভোলাটিলিটি। তাহলে এই আপনি যে ইনভেস্টমেন্ট করছেন, এই ইনভেস্টমেন্টটা লং টার্মের জন্য থাকতে গেলে, আপনি যখন আপনার পোর্টফোলিওতে দেখবেন 18% ডাউন, সেটা কি আপনি সহ্য করতে পারবেন, নাকি আপনি সহ্য করতে পারবেন না? এগুলো আপনার রিস্ক কতটা আপনি নিতে পারছেন, কতটা সহ্য করতে পারছেন, তার উপর ডিপেন্ড করে। কারণ দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সেম, স্কিম সেম, কিন্তু দুটো মানুষের মধ্যে রিস্ক টলারেন্স যে ক্যাপাসিটি আলাদা আলাদা রয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মার্কেট যখনই ক্র্যাশ করলো, ডাউন মুভমেন্ট আসলো, তখন একজন সেল করে লস বুক করে বেরিয়ে চলে গেল। আরেকজনের মধ্যে রয়েছে খুব পেশেন্স, সে ধৈর্য সহকারে একদম মনের মধ্যে জেদ, আমি 5 বছর না গেলে আমি এই স্কিম থেকে বেরোবো না, তাতে মার্কেটে যে পরিস্থিতি আসুক না কেন। এরকম মানসিকতা যাদের দেখাচ্ছে, তারা ভোলাটিলিটিকে অতটা গুরুত্ব দেয় না, কারণ তারা জানে যে ভোলাটিলিটি শর্ট টার্মে হয়, যত লং টাইম ধরে আপনি মার্কেটে টিকে থাকবেন আস্তে আস্তে ভোলাটিলিটি নীল হয়ে যায়। তো ওভারঅল এক্ষেত্রে আপনি এই পরিমাপটা করতে পারবেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আপসাইডও রয়েছে, ডাউন সাইডও রয়েছে, দুটো দিকে মাপা হচ্ছে।
কিন্তু শর্টিনো রেশিও যেটা রয়েছে, শর্টিনো রেশিওর ক্ষেত্রে এটাও কিন্তু একটা স্কিমে যখন ইনভেস্টমেন্ট করছেন, একটা ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছেন, তার যে ভোলাটিলিটি, এটাও কিন্তু ভোলাটিলিটির একটা পার্ট, রিস্কের একটা পার্ট। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে যেহেতু আপ অ্যান্ড ডাউন দুটো সাইডকে ওরা ক্যালকুলেট করে ওখানটায় বসাচ্ছে নাম্বারটা, আপনার এক্ষেত্রে দেখা যাচ্ছে শর্টিনো রেশিওর ক্ষেত্রে কি হচ্ছে, এটা শুধুমাত্র ডাউন সাইড। যে মার্কেট আপ মুভমেন্ট যখন আসে তখন ভোলাটিলিটিকে সবাই অতটা গুরুত্ব দেয় না। আপনার পোর্টফোলিওতে দেখা যাচ্ছে আপনি 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, তো 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দেখা যাচ্ছে 6 মাস 8 মাস বা 1 বছর পরে বা 2 বছর পরে আপনার ওটা 12 লাখ বা 13 লাখ টাকা হলো। এইবার আপসাইডের যে মুভমেন্টের মধ্যে যে ভোলাটিলিটি, 12 লাখ টাকাটা কখনো 11.5 লাখে হতে পারে, কখনো 12.5 লাখে পৌঁছতে পারে। এই যে আপ মুভমেন্টের যে ভোলাটিলিটি, সেই ভোলাটিলিটিটাকে এই শর্টিনো রেশিও গুরুত্ব দেয় না। শর্টিনো রেশিও গুরুত্ব দেয় কখন, ডাউন সাইডের, অর্থাৎ এ যখন ক্র্যাশ করে নিচের দিকে আসবে তখন আপনার পোর্টফোলিওতে একটা লস দেখা দিতে পারে। হয়তো আপনার 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট রয়েছে, সেটা 9 লাখে চলে আসলো, কিংবা 8.5 লাখে চলে আসলো, কিংবা 9.5 লাখে চলে আসলো। এইবার এই যে ডাউন সাইড, অর্থাৎ মার্কেট ক্র্যাশ করলে আপনার পোর্টফোলিওকে ও কতটা ক্ষতি করতে পারে, তার যে প্যারামিটার সেটা হচ্ছে শর্টিনো রেশিও। এই শর্টিনো রেশিওর যে ক্যাটাগরি অ্যাভারেজ সেটা রয়েছে 1.22%, আর এক্ষেত্রে অর্থাৎ বন্ধন স্মল ক্যাপ ফান্ডে রয়েছে 2.11%, অর্থাৎ ডাউন সাইড স্ট্রংলি প্রোটেক্ট করছে। এই কারণে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল এটা কিন্তু গুড রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিচ্ছে। অর্থাৎ শর্টিনো রেশিও ডাউন সাইড যে মুভমেন্ট, সেই মুভমেন্টের যদি দিকটা আপনি দেখেন, সেই পারফরমেন্সটা যদি চেক করেন, কিন্তু ও ডাউন সাইডে স্ট্রংলি ওকে প্রোটেক্ট করা হচ্ছে। তাহলে এটা কিন্তু খুব গুড সাইন একটা স্কিম চুজ করার জন্য। তো ওভারঅল এগুলো যখন আপনি দেখলেন, এগুলো আপনি যখন অন্য কোনো মিউচুয়াল ফান্ড স্কিম ইনভেস্টমেন্ট করবেন বলে সিলেক্ট করার ইচ্ছা আছে, তখন আপনি রিসার্চ করবেন, করে এই প্যারামিটারগুলো এইভাবে আপনি মানি কন্ট্রোলের ওয়েবসাইটে এসে কিন্তু চেক করতে পারেন। কারণ ওভারঅল দেখুন, আমি একটা কথা বলছি, এখানে পারফরমেন্স এগুলোর খুব ভালো। আমি আজকে মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ নিলাম, কারণ এটা আমার খুব পার্সোনালি খুব ফেভারিট একটা স্কিম। বাট এই স্কিমটা আজকে খুব ভালো পারফরমেন্স দিয়েছে এবছর বলে তার মানে সামনের বছর এরকম ভালো পারফর্ম করবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কারণ মার্কেটে অতীত কখনো ভবিষ্যতে যে 100% গ্যারান্টি দিয়ে বলবো রিফ্লেক্ট করবে তা কিন্তু নয়। হতে পারে কখনো কখনো হয়ে যায়, কিন্তু সবসময় এটা হয় না, কারণ ফিউচারের পারফরমেন্স আর পাস্টের পারফরমেন্স দুটো কখনো সেম হয় না, আলাদা হয়। এবছর হয়তো এত ভালো পারফর্ম করেছে, তার মানে কি ন্যাভ এখন অনেকটা হাইয়ে আছে। এবার এই হাই প্রাইসে আপনার কি ইনভেস্টমেন্ট করা উচিত, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ দেখুন, আমরা যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় অতিরিক্ত হারে, আমরা কি সেই বাড়তি প্রাইসটা দিয়ে কিনতে ভালোবাসি? এটা বাস্তব জীবনে দেখবেন, যখন আপনি একটা সোনা কিনতে চাইবেন, তখন আপনি চাইবেন যে সোনার দামটা পড়ুক, একটু কম হোক, তারপরে আমি কিনবো। তাই স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাই। তো আমি তো মনে করি স্মল ক্যাপে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি কিন্তু একবার ইন্ডেক্সটা চেক করবেন। স্মল ক্যাপ ইন্ডেক্স চেক করে যখন দেখবেন যে ওখানে মার্কেটে কারেকশন করছে, স্মল ক্যাপ ডাউন সাইড মুভমেন্ট রয়েছে, অর্থাৎ খুব ভালো ভালো কোম্পানির যে স্টকগুলো একদম মানে নর্মাল ভ্যালুয়েশনে চলে এসছে, হাই ভ্যালুয়েশনে নেই, প্রপার তার যে ভ্যালুটা হওয়া উচিত সেই ভ্যালুয়েশনে এসছে, তাহলে আপনি যদি সোজাসুজি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চান, তো সেক্ষেত্রে সেই সময়গুলো হচ্ছে কিন্তু কারেক্ট সময়, পারফেক্ট সময়। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার এটাই হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, যে মার্কেটে যখন একটা বিশাল বড় হাইপ ক্রিয়েট হয়, মার্কেটে যখন মানুষ সবাই বলছে খুব ভালো রিটার্ন দিচ্ছে, ভালো রিটার্ন দিচ্ছে, অধিকাংশ মানুষ তখন চেষ্টা করে ইনভেস্টমেন্ট করার, কিন্তু সেটা তো পারফেক্ট সময় নয়। কারণ খুব ভালো রিটার্ন দিচ্ছে মানে, তাহলে দেখুন, আমি যদি 20 টাকা ন্যাচ ছিল তখন যদি বন্ধনে ইনভেস্টমেন্ট করে থাকি, আজকে গিয়ে 47 টাকা, তাহলে কি সেই জিনিসটার ভ্যালুয়েশন তো বেড়ে গেছে, হাই ভ্যালুতে এখন ট্রেড হচ্ছে। তো এক্ষেত্রে আপনার
ওয়েট করা উচিত পারফেক্ট সময়ের জন্য, কখন এ আবার প্রাইস কারেকশন করে একটু নিচে আসবে। তো ইনভেস্টমেন্ট করার সময় এই প্রত্যেকটা জিনিসগুলো আপনারা একবার বিচার বিশ্লেষণ করবেন, তারপরে কিন্তু আপনি ডিসিশন নেবেন। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখুন একটা কথা বলি, আমরা দেখুন ছোটবেলাতে যখন অ আ ক খ শিখেছি, এবিসিডি শিখেছি, আজকের দিনে মনে হচ্ছে এবিসিডি অ আ ক খ খুবই সহজ, কিন্তু ছোটবেলায় যখন শিখেছিলাম তখন কিন্তু আমাদেরকে টিচার দিয়েছিল বাবা মা, কিংবা মা পড়িয়েছে। ওভারঅল একটা গাইড প্রয়োজন আছে, মেন্টরশিপের প্রয়োজন আছে। তো যারা খুব ভালো ফিনান্সিয়াল নলেজ রয়েছে যাদের মধ্যে আর কি, তারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে তো আপনারা ডিরেক্ট নিজেরাই স্কিম চুজ করে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনাদের হয়তো আপনাদের নিজস্ব কোনো প্রফেশনে আপনারা এতটাই যুক্ত ইনভলভ রয়েছেন, দিনের শেষে বাড়ি এসে আর ইচ্ছা করে না রিসার্চ করতে, তো সেক্ষেত্রে কিন্তু একটা গাইডেন্স হিসাবে আপনারা পিএইচডি ক্যাপিটালের সহযোগিতা নিতে পারেন। কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে দেখুন, একটা ফিনান্সিয়াল প্ল্যানার হায়ার করতে গেলে প্রচুর লাখ লাখ টাকা ফিজ আছে ইয়ারলি। তো সেক্ষেত্রে যারা করতে পারেন, যাদের প্রচুর টাকা রয়েছে, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের, বছরে হয়তো 5,000 টাকা করে হয়তো রেকারিং করছে, 12 মাসে 5 × 60,000 টাকা ইনভেস্টমেন্ট করছে, তো তার পক্ষে তো সম্ভব না 2 লাখ টাকা দিয়ে বা 1.5 লাখ টাকা দিয়ে একটা ফিনান্সিয়াল প্ল্যানার হায়ার করার। অথচ সঠিক গাইডেন্সও দরকার, ওয়েলথেরও দরকার। তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা চাইলেই কিন্তু আমাদের পিএইচডি ক্যাপিটালের সহযোগিতা নিতে পারেন। কারণ পিএইচডি ক্যাপিটাল সেবি রেজিস্টার্ড, অ্যাপমি রেজিস্টার্ড, এমফি রেজিস্টার্ড এনটিটি। তো সেফটির কোনো এখানে সমস্যা হবে না। এখানে আমরা বিশ্বস্ততার সাথে মার্কেটে লাস্ট 15 বছর ধরে এখানে কাজ করছি। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন আমাদের সাথে যুক্ত হবেন, আপনারা কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, এবং আপনাদের এই ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা সব সময় আপনাদের সাথে আছি। আর যারা নিজেরা করবেন বা শিখবেন বলে ভাবছেন, তারা অবশ্যই আমাদের পিএইচডি ক্যাপিটালের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই একদম তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখে শিখতে থাকুন, এবং আপনাদের কতটা উপকার হচ্ছে আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি, তাতে কি আদেও আপনারা শিখতে পারছেন, আপনাদের কি ভালো লাগছে, কাইন্ডলি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলথের কেয়ার নেবেন।